নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাউজানে কঠোর অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। অস্ত্র গোলাবারুদ উদ্ধার, গাজীপুরে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৬ মাদ্রাসা শিক্ষার্থী সহ দগ্ধ ৭। একজনের অবস্থা গুরুতর, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং ফেনীতে অপরিকল্পিত নগরায়নে কমছে কৃষি জমি, বাড়ছে উষ্ণতা, খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা। চট্টগ্রামের রাউজানে বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। র্যাব জানায় এসব অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। এছাড়া রাউজানে এমন অনেক অস্ত্রের মজুত রয়েছে বলেও জানিয়েছে র্যাব। হোসেন জিয়াদ জানাচ্ছেন বাকিটা। খুনোখুনি আর আতঙ্কের জনপদ এখন চট্টগ্রামের রাউজান। গত 1 বছরে এখানে 17 খুনের 12 জনই বিএনপি ও যুব দলের। এখানে 2 গ্রুপের সংঘর্ষ আর হামলা যেন নিত্যদিনের ঘটনা। তাই নির্বাচনের আগে এলাকায় কঠোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াপাড়া অনেকটা বাংলোর মতো কামাল উদ্দিনের এ বাড়িতে বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে মিলে দেশীয় 9টি আগ্নেয়াস্ত্র, রামদা ও চাপাতি। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। নোয়াপাড়ার একটি বাড়িতেই অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পায় র্যাব। আমরা যদি একটু অস্ত্রগুলোর দিকে দেখি, একটি ভয়ঙ্কর ছুরি এই দেখা যাচ্ছে, যেটি দিয়ে অনায়াসে আসলে কাউকে হত্যা করা সম্ভব। এরপর অস্ত্রগুলোর যদি দেখি, শর্ট গান, এরপর রয়েছে পাইপ গানের মতো অস্ত্র, এবং এই ধরনের অস্ত্রগুলো দিয়ে সাম্প্রতিক যে খুনোখুনির ঘটনা রাউজান কেন্দ্রিক, সেই খুনোখুনির ঘটনা ঘটতে পারে বলে র্যাবের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। যদিও যে আসামি ধরা পড়েছে তিনি এখনও স্বীকার করেননি বিষয়টি। সবচেয়ে বড় কথা, এই ধরনের অস্ত্রগুলো আসলে এই জনপদে বিস্তৃতি লাভ করেছে এবং র্যাব বলছে যে এখানে পাহাড় এবং সমতলের মিশ্রণ হওয়ায় এখানে অস্ত্রের মজুদ যেমন রয়েছে, তেমনি আসামি ধরাও বেশ দুষ্কর। অভিযানে আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে 2 জনকে। রাউজানে এমন অনেক অস্ত্রের মজুদ আছে বলে জানায় র্যাব। রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল। এই 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া, এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। এলাকায় এমন খুনোখুনি, চাঁদাবাজি, অস্ত্রের ঝনঝনানি আর হত্যার ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে পুরো জনপদে। আতঙ্কে থাকে, সবাই ভয় করে। এগুলো কি করবো, কিছু তো করে, আমরা তো এগুলো নাই। রোজানের মানুষ আতঙ্কিত, কিন্তু ওরা না, এগুলি ঘরে করতেছে খারা, এটা তো আমরা বেশ জানি না। আমার জন্মের পর থেকে আমি রওজান এগুলি দেখে আসছি। যে গভর্নমেন্টে আসুক না কেন, তার এগুলি করেছে এখানে। অলর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে কোনাংশের চেয়ে কম ছিল না। রাউজানে এমন আতঙ্ক থেকে মুক্তি চান স্থানীয়রা। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য সহ বাবা ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আটক 2 জন গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। পুলিশ জানায় বুধবার দিবাগত রাত 3:45 থেকে ভোর 5টা পর্যন্ত মহানগরের নাউজুর এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় মোহাম্মদ তসলিম সিরাজ ও তার ছেলে মোহাম্মদ মুশফিক তসলিমকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 20টি ছোট বড় ছোরা, 5টি বড় চাপাতি সহ বিভিন্ন অস্ত্র। পরে তাদেরকে বাসন থানায় হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 6 মাদ্রাসার শিক্ষার্থী সহ 8 জন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বুধবার বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জেলা শহরের ভাদুঘরের এই ভবনটিতেই দারুন নাজাত মহিলা মাদ্রাসা। বুধবার বিকেল 4:45টায় শিক্ষার্থীদের শুকাতে দেওয়া কাপড় ছাদ থেকে জানালার কাছে পড়ে গেলে স্টিলের পাইপ দিয়ে তুলতে যান কর্তব্যরত স্টাফ আলেয়া। তবে পাইপটি জানালার পাশে থাকা 33 কেভির বৈদ্যুতিক খুঁটিতে লাগার পর বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এরপর পাইপে লাগা আগুন ভাস্প হয়ে ছড়িয়ে পড়ে মাদ্রাসার ভেতরে। এতে দগ্ধ হন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত, সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান। পরে তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে একজন ছাড়া বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 3 জন তো আলহামদুলিল্লাহ আর ইহান আসলে 8 মধ্যে 4 জন রিলিজ দিয়ে দিয়েছে আর বাকি 4 জন ভর্তি দিয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, একজন একটু সমস্যা হইতেছে আর বাকিটা রিলিজ হইতেছে ওই গেছে। এদিকে ঘনবসতির ভাদুঘরে হাই ভোল্টেজ লাইনের বেশ কয়েকটি খুঁটি রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয় বলে দাবি স্থানীয়দের। বড় দুর্ঘটনা এড়াতে খুঁটি সরানোর দাবি তাদের। এটারগুলো এদিক দিয়ে নেওয়া ঠিক হয় নাই, কারণ অনেকগুলো বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে হাজার হাজার লোক বসবাস করতেছে, তখন মাদ্রাসা আছে, মানুষের পরিবার আছে, তখন এই তারগুলো নিয়ে সবাই রিস্কি আছে। বিদ্যুতের লাইনটা যদি আপনারা ওই মেইন রোডের পাশে দিয়ে যদি আনা যায় বা এখান থেকে উঠানো যায়, এলাকার জন্য এবং মানুষের জন্য অনেক সুবিধা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই হিসেবে এই এসটি লাইনটা অন্যত্র সরিয়ে নিলে এলাকার জন্য এবং ভবিষ্যতের জন্য মঙ্গল হবে বলে মনে করি। তবে খুঁটি সরানো সময় সাপেক্ষ জানিয়ে স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শ বিদ্যুৎ বিভাগের। সামনে যারা বাড়িঘর করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যেন তারা রাইট অফ ওয়ে যে নিয়ম কানুন আছে, যে আমাদের লাইন থেকে 9 ফুট 12 ফুট 10 ফুট যা যতটুকু দূরে ভবন নির্মাণ করতে হয় সেটা যেন মেনে চলে। আর সরানোর ব্যবস্থা আসলে লাইনগুলা যদি সরকারি রোডস জায়গা দিয়ে যায় তাহলে লাইন তো সরানো একটা দীর্ঘমেয়াদী কাজ, আর এটা খুব সহজও না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদিয়া নামের এক শিক্ষার্থীর দেহের 13% দগ্ধ হয় বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ শাওন। সকালে গণমাধ্যমে তিনি জানান অপর শিক্ষার্থী আলেয়ার দগ্ধ হয় 14%। 8 জন রোগী, সবার ড্রেসিং করে সবকিছু রেডি করতে অনেক রাত হয়ে যায় আর কি, রাত 1:30 2টা বেজে যায়। তো সবাই শঙ্কামুক্ত, শুধুমাত্র একজন রোগী আলিয়া নামের 30 বছর, কারেন্টের যে তারটা ওনার হাতে লেগেছিল, লেগে যাওয়ার কারণে ওনার হাতটা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে। সবারই মাইনর বার্ন, সবাই শঙ্কামুক্ত আছে, এদেরকে আমরা পর্যায়ক্রমে ছুটি দিয়ে দিব। বার্নের চিকিৎসকরা জানান বাকি 6 শিক্ষার্থী সুস্থ আছেন। জানা যায় বৈদ্যুতিক ত্রুটির কারণে কেবলে আগুন ধরে এই ঘটনা ঘটে। এখন ব্রাহ্মণবাড়িয়া। ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সকালে শরীয়তপুরের জাজিরায় বিভিন্ন পথসভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি জানান তারেক রহমান দেশে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে শরীয়তপুর 1 আসনে সাইদ আহমেদ আসলামের পক্ষে দিনভর গণসংযোগে অংশ নেয় তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় জেলার 3টি আসনে বিএনপির নির্বাচিত হতে পারলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি। পথসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে 3টা সিট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উপহার দিয়ে আমরা সেই দিনের সেই প্রতিশ্রুতি এবং সেদিনের সেই প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। উনি আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আশা করি ইনশাআল্লাহ নভেম্বর ডিসেম্বরের শেষ পর্যায়ে উনি চলে আসবেন। সুইমিং পুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ করছেন সহপাঠীরা। এ নিয়ে আরও জানাতে প্রশাসন ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, শিক্ষার্থীরা আসলে কি বলছেন
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা। রাত্রি আজ বেলা 11টা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি ছিল সাইমার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর বিচারের দাবিতে যারা সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ যারা এই সময়ে সুইমিং পুলে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের দায়িত্বের অবহেলার দাবি তুলে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এখানে সাইমার মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু হয়নি। এখানে যারা কর্তব্যরত দায়িত্বরত অবস্থায় যারা সুইমিং পুলে ছিলেন তাদের একটা বড় গাফিলতির কারণেই মূলত এই সমস্যাটা হয়ে যায় এবং পরবর্তীতে তারা চিকিৎসার ক্ষেত্রে তাকে যখন মেডিকেলে নিয়ে যায় সেখানেও তারা অনেক সময় নিয়েছে এবং 20 মিনিট পরে সেখান থেকে অর্থাৎ সুইমিং পুল থেকে কিন্তু তাকে মৃত অবস্থায় কিন্তু তোলা হয়। তারা বলছেন সম্পূর্ণভাবে আজকে যে তাদের দাবি সেই দাবি মূলত ছিল দীর্ঘ 3 দিন ধরে কিন্তু তাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল যে 3 কর্মদিবসের মধ্যে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করবে। আজকে বেলা 2টার দিকে সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং তদন্ত রিপোর্টে এখানে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে সেই সন্তোষজনক কোনো ধরনের উত্তর ছিল না, যার কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে সেখান থেকে আবার বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের আরেকটি কারণ এখানে আছে, যখন আলোচনা চলছিল শিক্ষার্থী এবং তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে, তারপরে ওখানে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষক বিভিন্ন প্রশ্ন করেন প্রশাসনকে। পরবর্তীতে যখন শিক্ষক বাইরে বের হয় তখন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং রেজিস্ট্রার লাঞ্ছনা করে এবং যার কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে যখন বিষয়টি জানতে পারে, জানার পরপরই শিক্ষার্থীরা তাদের যে দাবি, এক দফা দাবি ছিল প্রথমত, তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার এবং জনসংযোগ প্রশাসকের পদত্যাগের দাবিতে কিন্তু এখন তারা বিক্ষোভ করছে। তারা বলছেন যদি বিক্ষোভে ডাকে যদি প্রশাসন সাড়া না যায় এবং তাদের পদত্যাগ যদি না করা হবে তারা কঠোর আন্দোলন ভাগ দেবে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। রাত্রি এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ করছেন সহপাঠীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান। তার প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে বিপাকে পড়েন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে বরগুনা, পটুয়াখালী ও টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। অসময়ে বৃষ্টিতে হঠাৎ বিপাকে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়, সাগরে মাছ শিকারে নামেন উপকূলের জেলেরা। মঙ্গলবার গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে ঘূর্ণিঝড় মোন্থা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্ক সংকেত নামিয়ে নেয় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্র বন্দর। একসময়ের কৃষি নির্ভর ভাটে সবুজ শ্যামল জনপদ ফেনী। প্রবাসী আয়ের স্রোতে পালে লেগেছে হাওয়া। শহর ও গ্রাম জুড়ে উঠেছে দালান, শপিং কমপ্লেক্স ও কলকারখানা। নিয়ন্ত্রণহীন অপরিকল্পিত অবকাঠামোর এই উন্নয়নে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজ, কমেছে কৃষি জমি, বদলে যাচ্ছে জেলার প্রাকৃতিক চিত্র। দিন দিন যা পরিণত হয়ে উঠছে উষ্ণ আর রুক্ষ জনপদে। এমনকি কমেছে খাদ্য উৎপাদন। এছাড়াও বিরূপ প্রভাব পড়েছে সার্বিক পরিবেশে। সোলেমান তালিমের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফসলের মাঠ, চোখ জুড়ানো সবুজ, প্রজাপতির ওড়াওড়ি কিংবা অস্ত যাওয়া সোনালী সূর্য, সব যেন এখন ফিকে, হারিয়ে যাচ্ছে উন্নয়নের নামে ইট সিমেন্টের অবকাঠামোর চাপে। এই চিত্র ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ার। 1 দশক আগেও যেখানে ছিল ফসলি মাঠ, এখন সেখানে উঁচু দালান সহ নানা অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিকই, তবে চরম ঝুঁকিতে পড়েছে কৃষিজমি। এছাড়া বাড়ি তৈরির জমি নির্বাচনে তোয়াক্কা নেই কোনো ধরনের নিয়ম নীতির। গ্রাম এলাকায় যে পানির যে স্তর, এই স্তরটা কিন্তু অনেক নিচে নেমে গেছে। এগুলো হচ্ছে এইসব শিল্প কারখানা গড়ে ওঠার কারণে। এটাতে প্রমাণ হয় যে কি কথা এখানে যে কৃষি জমির কোনো কি কথা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। অথচ দেখা গেছে যে যারা এখানে এসে বাড়ি করেছে তাদের গ্রামে একটি বাড়ি আছে। একদম খালি ফাঁকা জায়গা আসিল, জমি আসিল, সুন্দর মাসে চাষ করতে পারতো। এই এলাকাতে আমরা কৃষিকাজ করতাম, চাষবাস করতাম, এখন তো করতে পারতেছি না।
আমরা কি করে খাবো? বছর দশেক আগেও এই মাঠের পুরোটা জুড়ে ছিল কৃষি জমি। প্রথমে একটু, এরপর আরেকটু। ক্রমান্বয়ে হয়তো এই মাঠের পুরোটাই যাবে শিল্প কারখানার পেটে। অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি গ্রাসের এই চিত্র শুধু ফেনীর ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরায় নয়, আবাসন অবকাঠামোগত উন্নয়নে হারিয়ে যাচ্ছে পুরো জেলা জুড়ে কৃষিজমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল এক দশকে জেলায় ৪,৭৬০ হেক্টরের বেশি আবাদি জমি কমেছে। প্রতি বছর কমেছে ৪৭৬ হেক্টরের বেশি। যেসব জমিতে একসময় ধানসহ বিভিন্ন ফসল হতো, এখন সেখানে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। এই পরিস্থিতি চলতে থাকলে ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। প্রতি বছর এই জমি কমে, যদি আমরা বলি 0.70% যদি কমে, তাহলে আমরা বর্তমানে ৭২,০০০ থেকে এখন আমরা ৬৮,০০০ হেক্টরের জমি পরিণত হয়েছে। প্রায় আমরা ৩ থেকে ৪,০০০ হেক্টর জমি হারাইছে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, কৃষি জমি, গাছপালা ও সবুজ ধ্বংস করে অবকাঠামোগত উন্নয়নের ফলে বেড়েছে জেলার সার্বিক উষ্ণায়ন। 11/5/2025 39.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা দেশের সর্বোচ্চ ছিল এবং ফেনীর মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তো এগুলো আমি যে মনে করি এগুলো মূলত কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণে। তো এগুলো হচ্ছে আপনার ঘরবাড়ি তৈরি করা কারণে। সচেতন নাগরিক সমাজ বলছে, সময় এখন সিদ্ধান্তের। উন্নয়ন আর কৃষিজমি দুয়ের ভারসাম্যেই টিকে থাকবে দেশের ভবিষ্যৎ। সুলাইমান ডালিম, এখন ফেনী। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।